সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় ভেজাল, আর নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং প্রাক্তন পরিচালক রোগ নিয়ন্ত্রণ বাংলাদেশ। মাঝখানে আছেন মোহাম্মদ মশিউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা মেট্রোপলিটন, এবং ওই প্রান্তে আছেন অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, উপদেষ্টা ক্যাব। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বন্দরে পণ্য ওঠানামা বন্ধ। সকালে না ছাড়লেও সন্ধ্যার পর ছেড়েছে বেশ কিছু যাত্রীবাহী লঞ্চ। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশেরও একটি চক্র জড়িত। শুনানি শেষে ফিলিপিন্সের সিনেটর ওসমেনা এটি হ্যাকিং নয়, চুরি বললেন রাষ্ট্রদূত জন গোমেজ। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা মধ্যরাতে শেষ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হতে ইসির নির্দেশ। গাজীপুরের এসপিকে প্রত্যাহার। সিলেটে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু, পর্যায়ক্রমে বাকিগুলো ভাঙা হবে জানালো সিটি কর্পোরেশন। এবং খাদ্যে ভেজাল সহ নানা কারণে প্রতি বছর দেশে ৯,০০০ শিশু আক্রান্ত হচ্ছে ক্যান্সারে। ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী হওয়ায় চিকিৎসা অব্যাহত রাখতে পারছেন না অনেক অভিভাবক। স্যার, আপনার কাছে শুরু করি। ভেজাল ছাড়া কোনো জিনিসও দেখছে না, খুব মজার ব্যাপার। খাদ্যে ভেজাল, পানিতে ভেজাল, পেট্রোলে ভেজাল, সারে ভেজাল, বীজে ভেজাল, মানে নির্ভেজাল কোনো জিনিস তো নাই। এখন মনে হচ্ছে দেখে অবস্থাটা এমন হলো যেটা দুর্লভ জিনিস হয়ে গেছে আমাদের কাছে, এবং লাখ লাখ লোক, এতে আপনি ভালো করে জানেন, অসুস্থ হয়ে যাচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন ব্যবস্থা তাৎক্ষণিকভাবে হয়তো কিছু ব্যবস্থা নেওয়া হয়, সেই ব্যবস্থাটাও পর্যাপ্ত নয়। এবং এই ভেজাল ঠেকানোর জন্য যে ধরনের মানে প্রক্রিয়া এবং পদ্ধতি এবং কাঠামো দরকার, সেই জিনিসটাও নাই। খাদ্যে ভেজাল হলে কি হয়? খাদ্যে ভেজাল হলে কি হয় না, বরঞ্চ আমরা এভাবেই বলতে পারি। কারণ হলো যে জীবন ধারণের জন্য খাদ্য, তো সেই খাদ্যে যদি ভেজাল থাকে, সেটা যে ধরনেরই হোক না কেন, তাহলে তার কিছু না কিছু প্রতিক্রিয়া হবে, কিছু না কিছু তার আমাদের শরীরে তার প্রভাব পড়বে। সেটা তাৎক্ষণিক হতে পারে, সেটা কিছুদিন পরে হতে পারে, সেটা দীর্ঘমেয়াদী হইতে পারে, যেটাকে আমরা পরে আর খুঁজেই পাবো না যে তার আসলে এই রোগটার কারণ হলো তার খাদ্যে একটা ভেজাল। কারণ আপনি বোঝেন যে আসলে এত ধরনের ভেজাল মেশানো হয়। সেখানে আপনার কাঠে রং করা রং থেকে শুরু করে গাড়িতে যে আমরা মোবিল ইউজ করি, সেই মোবিলটা যখন আমরা চেঞ্জ করি, সেই মোবিলটা নিয়ে নেয় অনেকে, পোড়া মোবিল বলে। এটা থেকে শুরু করে আপনি যদি কীটনাশকের কথা বলেন, এই কীটনাশকের যে ভয়াবহ ব্যবহার, কিংবা নানা ধরনের রাসায়নিক আমাদের খাদ্যে উৎপাদনে, প্রক্রিয়াজাতকরণে, সংরক্ষণে, কিংবা আপনি নানা ধরনের হরমোন, অ্যান্টিবায়োটিক এবং নানা ধরনের এমন কিছু কেমিক্যাল যেগুলো আমাদের শরীরে ক্ষতি করে, এগুলো যদি খাদ্যের সাথে আসে আমাদের মধ্যে, তাহলে ধরেন তাৎক্ষণিকভাবে কারো ডায়রিয়া হচ্ছে, কারো ফুড পয়জনিং হচ্ছে, কারো অ্যালার্জি হচ্ছে, কারো চোখে প্রদাহ হচ্ছে, কারো চামড়ায় প্রদাহ হচ্ছে, কারো দীর্ঘমেয়াদে লিভারে ক্ষতি হচ্ছে, লাংসে ক্ষতি হচ্ছে, কারো আরও দীর্ঘমেয়াদে যদি আমরা চিন্তা করি, তার কোষে এমন একটা পরিবর্তন সূচনা হচ্ছে এই সমস্ত ভেজাল থেকে, যেটার পরিণতি হচ্ছে ক্যান্সার বা এই ধরনের। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে মানে সেজন্য আপনি দেখবেন যে দেশগুলো যত উন্নত হচ্ছে, যত তারা সচেতন এ ব্যাপারে, তারা খাদ্যের ভেজাল প্রতিরোধে তত কঠোর। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলতে পারেন, FDA এর কথা, কিংবা ইউরোপের দেশগুলোর কথা। আমি কিছুদিন আগে জেনেভায় প্রায় 8-10 দিন অবস্থান করেছি, এবং সেখানে আমি একটা জিনিস খেয়াল করি যে ওখানে গেলে খাবার যে আলাদা তেমন কিছু পরিবর্তন তা না,
কিন্তু তাদের খাদ্যের মানটা এরকম নিশ্চিত, যেমন এবারে আমি ওখানে যে দুধ খেয়েছিলাম, এই যে আমরা যে দুধ খাই আড়ঙের দুধ বা মিল্ক বেটার, এই ধরনের দুধ খেলাম, সেই দুধটা আমার মনে হলো এত মিষ্টি। তার মানে হলো এই, যার সাথে আমাদের বাংলাদেশের দুধের কোনো না, তার মানে হলো ওখানে লেখা আছে এটা ফ্যাটযুক্ত দুধ। সুতরাং ফ্যাটযুক্ত দুধ মানে হলো সত্যিকার ফ্যাটযুক্ত দুধ। কিন্তু আপনি এখানে ফ্যাটযুক্ত দুধ যে দুধই বলেন না কেন, দেখবেন আসলে সেখানে ফ্যাটটুকু সেই পরিমাণ নেই। এটাও আসলে ভেজাল। মানে আমি যা কিনতে চাচ্ছি, যা বলা হচ্ছে সেটাই থাকতে হবে, এটা হলো ভেজাল মুক্ত জিনিস। তো আমরা খাদ্য চাই এমন ভাবে যাতে করে এটা, মানে আমরা তো এই যে দীর্ঘদিন বেছে বেছে একটা খাদ্য নির্বাচন হয়েছে, আমরা ভাত খাবো না গম খাবো না আটা খাবো, এগুলো যে শরীরের জন্য ক্ষতিকর না, এগুলো প্রমাণিত হওয়ার পরেই আমরা ধানের চাল খাই। আমরা কিন্তু অনেক বিষাক্ত সিড খাই না, কারণ সেগুলো আমাদের শরীরের জন্য মানে ভালো না। তো সুতরাং আমি যখন ভাত খেতে চাবো, সেটা এই চালই হইতে হবে, তার মধ্যে ইউরিয়া থাকা যাবে না, তার মধ্যে কীটনাশক থাকা যাবে না, তার মধ্যে অন্য কিছু থাকা যাবে না। এটা এখন আসলে মানে আপনি যেটা বলে শুরু করেছিলেন, আসলে এইরকমই অবস্থা। এটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এত মানে ভেজালটা একটা রোগ হয়ে গেছে পুরোটাই, যে এখন ভেজাল নেই বা ভালো জিনিস কোনটা, এটা আসলেই দুর্লভ। এই যে দুর্লভ জিনিস নিয়ে আপনি কাজ করছেন ভ্রাম্যমাণ আদালত, আপনি আমাকে বলেন কোন জায়গা, মানে আপনি যেসব জায়গাগুলোতে খাদ্য বলেন, কনস্ট্রাকশন বলেন, যেসব জায়গা দিয়ে করেন, তো আপনারা যখন ব্যবস্থাটা নেন তারপরে কি হয়? কিছুদিন পরে তো আপনি দেখেন যে ওই জায়গায় সেটাই হচ্ছে। কারণ মানে সমস্যাটা আসলে কোথায়? যেমন আপনি করছেন, আপনাকে মানে আপনি যখন করে দিচ্ছেন হয়ে যাচ্ছে, তারপরে আবার পরের দিনে আপনি গেলে কিন্তু আপনি অন্য জিনিস পাচ্ছেন। কারণটা কি? মানে কোন জায়গা মানুষের নিয়ম নীতি মানছে না, এটা না তদারকির অভাব, কোন জিনিসটা, না মানে আইনের কোনো জটিলতা আছে যে আইনি ব্যবস্থায় তাদেরকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে, কোনটা? আপনি যখন এই অভিযানগুলো চালান, অভিযান অ্যাজ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে আমি পরিচালনা করি। তারপর আমি কিন্তু একজন নাগরিক, সাধারণ নাগরিক, এদেশের একজন সন্তান। আমি নিজে একজন ভোক্তা, নিজে একজন ক্রেতা। তো আমি ওনাদের যে স্যারের যে বক্তব্যগুলো বলেছেন, যে সব মানে উড়িয়ে দেওয়ার মতো না, সত্যতা আছে। তো সেই ক্ষেত্রে অভিযান পরিচালনা করতে যেটা আমরা দেখি, যে এখন আমাদের দেশের দুই ধরনের প্রোডাক্ট আমরা ব্যবহার করি। একটা হলো আমাদের দেশীয় উৎপাদিত প্রোডাক্ট, আর একটা হলো বিদেশ থেকে আমদানিকৃত প্রোডাক্ট। এখন দেশীয় উৎপাদিত প্রোডাক্ট যেগুলো আছে, সেটা যে কোনো পণ্য, ফলমূল, খাদ্য শস্য বা সবজি, সেগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু একেবারে টোটালটাই আমাদের। একেবারে সেই ওই উপজেলা লেভেলের ইউনিয়ন পর্যায়ের যে কৃষি কর্মকর্তা, তারও দায়িত্ব আছে, উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব আছে, সংশ্লিষ্ট থানা কর্মকর্তার দায়িত্ব আছে, এবং সর্বশেষ বাজার পর্যন্ত যখন ঢাকা মেট্রো এলাকায় ঢোকে তখন আবার আমাদের দায়িত্ব চলে আসে। কিন্তু এটা হলো আমাদের দেশে উৎপাদিত পণ্য, সেটা মাছ হোক, ফল হোক, সবজি হোক, যে কোনো। আরেকটা পণ্য যেটা আমাদের বিদেশ থেকে আমদানিকৃত পণ্য, এইটা কিন্তু অনেকটা আমাদের নিয়ন্ত্রণ নাই। এই ক্ষেত্রে আমাদের এখন আপেল মালটা এটা কিন্তু আমাদের দেশি আঙ্গুর, এগুলো আমাদের দেশি পণ্য না, এগুলো বিদেশি পণ্য। তো এগুলো হয়তো বা ঢাকা এয়ারপোর্ট দিয়ে আসে, বেনাপোল দিয়ে আসে, চিটাং পোর্ট দিয়ে আসে, বা যে কোনো মংলা বন্দর দিয়ে আসে, সোনামুড়ি, যে কোনো দিক দিয়ে আসতেছেন। তো এখন এই আপেলগুলো, একটা আপেল দেখা যাচ্ছে যে অনেকদিন থাকে। অনেকে বলে, আমাদের কাছে বলে যে একটা মালটা বাসায় নিয়ে গেছি, 1 মাস যাওয়ার পচে না। তো একটা মালটা তো স্যাররা বলতে পারবে যে একটা মালটা তো 1 মাস পচার কথা, 1 মাসের মধ্যে। এটা তো পচার কথা, মানে এটা তো পচনশীল জিনিস। তাহলে পচনশীল জিনিস যেহেতু পচে না, তাহলে এখানে অবশ্যই একটা কেমিক্যাল ইউজ হচ্ছে। এখন সেই কেমিক্যালটা কোথায় মেশানো হচ্ছে? এখন আপনি ধরে নিতে পারেন যে কেমিক্যালটা কারণ বাজার ফলটা আসামে মেশানো হচ্ছে, তাহলে এটা গাফলতি আমাদের কারণ বাজার সংশ্লিষ্ট যারা আমার দায়িত্ব আছে তাদের। আর যদি এটা বিদেশ থেকে মিশিয়ে আসে, তাহলে তো এটা আমাদের এখন সিস্টেম চেঞ্জ করতে হবে। বেনাপোল দিয়ে মাল ঢুকবে, বেনাপোলে চেক পোস্ট বসাইতে হবে। ওখানে বলে আছে, ভোমরায় আমি আজকে জিজ্ঞেস করলাম, বলে ওদের ওখানে ফরমালিনের জন্য, এখন ফরমালিনের যে টেস্ট করার যে বিষয়টা, এখানে আমার একটু বক্তব্য আছে। যে যেমন ফরমালিন টেস্ট করার বিষয়ে একটা মানে যে মেশিনটা, সেটা আধুনিক উন্নত মানের যন্ত্র হতে হবে। সেই আধুনিক উন্নত মানের যন্ত্রের কনফিগারেশন, এটা আমরা যারা মাঠে কাজ করি তাদের এখন এই পর্যন্ত হাতে আসেনি।
তো এখন এটা হ্যাঁ, এটা নিয়েও তো হ্যাঁ, ব্যবসায়ীদের প্রচন্ড আপত্তি। এইটাকে নিয়ে সরকার একটা ব্যবস্থা নিয়েছে, একটা কমিটি গঠন করেছে। কমিটি মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী একটা মানে একটা রিট মামলা মূলে মহামান্য হাইকোর্ট একটা বিষয় বলেছে যে আধুনিক মানসম্মত ফরমালিন টেস্ট মেশিন হতে হবে। এই যে সরকার এটা নিয়ে ব্যবস্থা নিচ্ছে, আমরা অচিরে এটা পেয়ে যাব। কিন্তু এটা না পাওয়া পর্যন্ত এখানে এখন মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা কিছু কিছু কাজ করি। আমরা তো আইনের ঊর্ধ্বে কেউ না, না। কিন্তু মোশাররফ ভাই, ঠিক আপনি আছে? আমাকে বলবেন যে আপনারা যখন জরিমানা করেন, আপনার কি মনে হয় না একটা লোক খাদ্যে, তার মানে হলো সে একটা মানুষের জীবনে হাত দিচ্ছে, সেইখানে ভেজাল পাচ্ছেন আপনি আপনি পানির জারগুলা ও এমনি পানি নিয়ে ছাঁকনি দিয়ে পানি ভরে দিচ্ছে, আচ্ছা খাবারগুলোতে। তো এরপরে যখন আপনারা তাদেরকে 30,000, 20,000, 50,000 টাকা জরিমানা করে 3 দিনের জেল দিয়ে ছেড়ে দেন, আপনার কাছে কি মনে হয় না যে আইনে কোনো মতেই এদের সুষ্ঠুভাবে বিচার হচ্ছে? যেমন উন্নত দেশের যে একটা এক্সাম্পল আমি বলি, কিছুদিন আগে একটা দেশে একটা বিচার হয়েছে, খাদ্যে মেলামাইন মিশানোর দায় 12 জনকে কারাদণ্ড না, যাবজ্জীবন না, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 12 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দুধে বা খাদ্যদ্রব্যে মেলামাইন মিশানোর দায়। তাহলে ওই দেশে ওই আইনটা আছে যে ভেজাল করলে মৃত্যুদণ্ড হবে। তা আমাদের দেশেও কিছু আইনে আমরা কাজ করি যেগুলো মোস্ট মানে প্র্যাকটিকেবল, যেগুলো বেশি আমরা ব্যবহার করি, যেমন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, নিরাপদ খাদ্য আইন 2013। এখানে বেশ কিছু ধারাতে আমরা প্রয়োগ করি। আমরা আমাদের উপর যে অর্পিত দায়িত্ব সেগুলো আমরা এখানে পালন করে থাকি। আমরা অনেকে বলে ক্ষমতা, আমি এই ক্ষমতার বিশ্বাসী না। সরকার বিধিবিধান দিয়ে আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছে, আমরা প্রজাতন্ত্র কর্মচারী হিসাবে সেই দায়িত্বগুলো আমরা পালন করি। এখানে ক্ষমতার কোনো না, দ্বন্দ্ব, কিন্তু ক্ষমতা দ্বন্দ্ব আপনি কি মনে করেন না যে আইনের যে ইয়াগুলো আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এইটা পর্যাপ্ত না, এবং আপনাদের তখন হাত পা বেঁধে দেওয়া হয়? এটা যেমন মোবাইল কোড আইন 2009 অনুযায়ী আমরা কাজ করি। মোবাইল কোড আইনে বলা আছে 2 বছরের বেশি তুমি জেল দিতে পারবে না। তাহলে একটা লোক এখন 50 লোক মেরে ফেলছে, এখন আপনি তার 2 বছরের জেল। মোবাইল কোড আইনে বলা আছে যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 2 বছর যে কোনো অপরাধে তাকে শাস্তি দিতে পারবে, 2 বছর জেল দিতে পারবে, বিনাশ্রম হোক আর সশ্রম হোক। এখন মোবাইল কোড আইনে তো এর বেশি দেওয়া নাই। তো সেক্ষেত্রে তো আইনি আমি একজন, আপনারা কি বলেছেন যে এই যে একটা লোক এর মধ্যে এরকম একটা ভেজাল পানির মধ্যে, যেমন পানি দেওয়া মানে তো শেষ হয়ে যাওয়া, তো পানির যেগুলো জার পাওয়া যাচ্ছে, আমি দেখলাম দেশে বলে 300 না 350 পানির জারের লাইসেন্স আছে, কিন্তু আর এর বাইরে বলে 3000-এর উপরে। তারা ওই এখানে ঢাকা শহরেই, তারা কোন পানি সাপ্লাই দেয় এরা? এখন এটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে, পানি লাইসেন্সটা সাধারণত দিয়ে থাকেন বিএসটিআই। তো এখানে বিএসটিআই ভিজিলেন্স যারা আছেন তারা বলতে পারবে যে কোন কোম্পানিটা লাইসেন্সবিহীন। সেই তালিকা যদি আমাদের হাতে আসে, ঢাকা মেট্রোপলিটন এলাকায় আমি মনে করি আগামী 15 দিনের মধ্যে একটাও লাইসেন্সবিহীন পানির কোম্পানি থাকবে না। কিন্তু সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগিয়ে আসতে হবে। আমরা যারা প্রশাসনে আছি, আমরা যারা মাঠ প্রশাসনে কাজ করি, আমাদের কাছে বলতে হবে। কৃষি বিভাগের যারা আছেন তারা যদি এসে বলে যে ওই অমুক ইউনিয়নে বা অমুক এলাকায় যে তারা প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার করছে, আমরা ব্যবস্থা নেব। কিন্তু আমাদের কাছে বলতে হবে, কারণ কীটনাশকটা কি পরিমাণ মিশাচ্ছে এটা তো সংশ্লিষ্ট এক্সপার্ট, সায়েন্টিফিক অফিসার, এগ্রিকালচার অফিসার তারা জানবে, আমি জানবো না। আমাকে জানাইতে হবে। আমি আমার উপজেলায় আমার ইউনো আছে, উপজেলাতে আমাদের এসিল্যান্ড আছে, তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে প্রত্যেকটা জেলায়। আপনার কি মনে হয় এই যে পণ্যগুলো আমাদের এখান থেকে গ্রাম থেকে আসে, যেমন দেখেন আমাদের টমেটো আর কখনো শক্ত ছাড়া নরম হয় না, এই যে টমেটো শক্ত হয়েছে আর নরম হয় না, আপনি যদি টমেটোটা কাটেন ভিতরে দেখবেন সবুজ, বাইরে একটু হলুদ আছে আবার লাল আছে, এই পুরো জিনিসটাই তো ইয়ার মধ্যে কার্বাইডে দিয়ে করা হচ্ছে। তো বাংলাদেশের এখন আর কোনো টমেটোই আর পাকে না। এটা টমেটোর বিষয়ে আমাদের সফলতা কতটুকু আসছে আমি বলতে পারি না, কিন্তু আমের বিষয়ে কিন্তু বিগত 2-3 বছর আমাদের অনেক বড় একটা সফলতা আছে। বিশেষ করে ওই যে বাজারে যখন আমরা ফরমালিন মেশিন বসালাম আমাদের প্রশাসনের থেকে, ভোক্তা, তারপর বাজার মনিটরিং কমিটির কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু বাজার মনিটরিং কমিটি আছে, জেলা প্রশাসকের নেতৃত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওইটার সভাপতি, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, প্রত্যেকটা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে কিন্তু এই বাজার মনিটরিং করায়। বাজার ভেজাল কিছু আছে কিনা, ভেজাল কোনো পণ্য আছে কিনা, কেউ অতিরিক্ত মূল্য চাচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বিভিন্ন জেলায় স্যাররা যারা আছেন তারাই কাজগুলো করে থাকেন। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের একটা বিষয় বলি। চাঁপাইনবাবগঞ্জের
আমাদের দেশীয় প্রোডাক্ট যেটা বলেছি আমি, আমদানিকৃত প্রোডাক্ট না। দেশীয় প্রোডাক্টের মধ্যে আমাদের দেশীয় ফল যেমন আমটা কিন্তু আমাদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ওই দিক থেকে বেশি আসে। ওখানে কিন্তু ওই বিগত দিনে আমরা যে সফলতা পেয়েছি কি কারণে, গত বছর এটা করেছে, অনেক সফলতা পেয়েছি। ওখানে সেই আমের মুকুল থেকে শুরু করে একেবারে আম ট্রাকে ওঠা পর্যন্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার মহোদয় ওনারা কিন্তু মনিটরিং করেছে। মনিটরিং করে কেউ অতিরিক্ত কীটনাশক দিতে পারবে না, কেউ আম পাকলে ফরমালিন দিতে পারবে না। এবং আরো আরেকটা যেটা ভালো করেছে সেটা আমি আপনাকে বলি, যে ঠিক আছে এই বাগানে আম এখন কাটতে পারবে না, আগে ওই বাগান ওই বাগান পেকেছে, আগে ওই বাগান ক্লিয়ার করো। একসাথে যখন সব আম পেরে ফেলে বাগান থেকে, তখন কিন্তু সেই আমগুলো প্রিজার্ভ করার জন্য প্রিজারভেটিভ দিতে হয়। তখন তারা যারা অসাধু ব্যবসায়ী আছে তারা অধিক মুনাফা লাভের আশায় তখন করে কি প্রিজারভেটিভ দেয় বা ফরমালিন দেয়, যাতে জিনিসটা না পচে। এই জন্য যে স্টেপ বাই স্টেপ, যে ঠিক আছে ওই বাগানে আমগুলো পেকেছে, আগে ওই লিচুগুলো পারো, ওই আমগুলো পারো, দেন ওইগুলো বাজারজাত করো, এরপর যেগুলো পরে করো, কিন্তু একসাথে করতে পারবো না। এরকম যদি মনিটরিং থাকে এবং সংশ্লিষ্ট যে কৃষি বিভাগের একটা ভূমিকা এখানে আছে। ভেজালে যেমন আপনার শুধু পণ্যে না, মাংসতে ভেজাল আছে, গরুটা কি করে জব হয়েছে কিনা, ওখানকার ভেটারিনারি সার্জন আছে, লাইভস্টক অফিসার আছে, 29টা ক্যাডার আছে বাংলাদেশে। এখন সব কাজ তো পুলিশ আর প্রশাসন করবে না, সমস্ত ক্যাডারের দায়িত্ব আছে। আচ্ছা, সমস্ত ক্যাডারের দায়িত্ব সবারই আছে দায়িত্ব। হ্যাঁ, ভাই আপনি বলেন, উনি যে কথাগুলো বললেন যে ওনারা এই ব্যবস্থাগুলো নিচ্ছেন, আপনি কি তার বাজার মনিটরিং করে তার ইয়েটা পান? প্রথম যে কথাটা দিয়ে আমি শুরু করতে চাই, উনি ওনার কথার মধ্যে কিছু জিনিস অলরেডি আমাদের জন্য আলামত রেখে গেছেন, ক্লু রেখে গেছেন, যেখান থেকে আমরা আমাদের কথাগুলোকে পরিষ্কার করতে পারবো। প্রথম, উনি যে জায়গাটায় বসে এই পুরো প্রক্রিয়া দেখেন সেটা পোস্টমর্টমের সঙ্গে তুলনা করা যায়। অর্থাৎ রুগী মরে যাওয়ার পরে রুগীর সৎকার করার জন্য, মানে মৃতদেহের লাশের সৎকার করার জন্য যা যা করার উনি তাই করেন। আমি শেষ করি কথাটা, তারপরে আপনি ডিফার করার সময় পাবেন। আচ্ছা, এখন আসেন, এই কথাটা আমার মনে হলো কেন সেটা বলি। উনি দুটো কথা বলেছেন, একটা হচ্ছে খাদ্য পণ্য আমদানি হয়ে আসে, আর একটা হচ্ছে আমাদের দেশজ পণ্য আমাদের নিজস্ব উৎপাদন সোর্স থেকে উৎপাদন হয়ে বাজারে আসে। বাজারে আসার পরে ওর যা হবার হয়ে যায়, ও ভেজাল বা ও বিষ নিয়ে বা পণ্য নিয়ে ঢোকে, অথবা এসে ঢোকে, কি হয় না হয়, সে এসে বাজারে এসে উনি দেখতে পান যে অলরেডি সেটা বিষাক্ত হয়ে গেছে। যখন সেটা বিষাক্ত হয়ে গেছে তখন তো আর কিছু করার থাকে না। আর যে বিক্রি করে সে একটা ছিন্নমূল মানুষ, উনি ফুটপাতের লোকজনরে দেখেন। এখন যাদেরকে শাস্তি দেন তারা হচ্ছে একেবারেই মানে সমাজের প্রান্তিক গোষ্ঠী, আর ওই সমস্ত জিনিসপত্র যারা কেনে তারাও প্রান্তিক গ্রাহক, আর উনি তাদের নিয়েই থাকেন, যে জায়গা থেকে আমি বলেছি যে আসলে পোস্টমর্টম পর্যায়ের। এখন আসেন যে উনি আরেকটা কথা বলেছেন যে আমের ক্ষেত্রে ওনারা সফলতা অর্জন করেছেন। তার মানে এই জিনিসটা, এই বিষাক্ত জিনিস থেকে যদি মানুষকে বাঁচাতে হয়, বাজারকে বাঁচাতে হয়, তাহলে এখানে দাঁড়িয়ে কিছু করে লাভ নেই, ওই জায়গায় যেতে হবে, আপনাকে আপস্ট্রিমে যেতে হবে, আমদানিকারক পণ্যের ওখানে যেতে হবে, অথবা যেখানে উৎপাদন। উনি বলছেন আমি মুকুল থেকে তদারকি করেছি। দেখেন, চিন্তা করেন যে মুকুল হওয়ার পরে কতটুকু বিষ মিশাতে হবে, তার একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে, যে এতটুকু সহনীয় দূষণ আমি দিতে পারি, তার থেকে মাত্রা অতিরিক্ত হলেই সেটা বিষাক্ত হয়ে যাবে এবং মূল পণ্যটা শেষ হয়ে যাবে। সেই সব জায়গাগুলো নজরদারি করে উনি বলেছেন যে ওনারা আশানুরূপ ফল পেয়েছেন, এবং উনি যে জায়গা থেকে তদারকি করতেছেন সেটা কোনো আবশ্যকতা থাকে না। আর যদি ওই সমস্ত জায়গায় যদি ঘটে থাকে, তাহলে উনি তদারকি যতই নজরদারির মধ্যে করুক তাতেও কোনো কাজ হয় না। উনি এই জন্য বলেছেন 29টা ক্যাডার আছে। আচ্ছা, না, আমি ওটা পরের জায়গাটায় আসি। এখন আসেন দেখার বিষয়টি যদি আসেন, এবার আমি আইনে পর্যায়ে যাই। বিএসটি এর আইন আমরা বদলালাম। আমি ক্যাবের তরফ থেকে প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলাম, এবং প্রায় 1.5 বছর লেগেছে এই আইনটা বদলাতে। সেই আইনে দেখা গেল যে ফাইনালি আমরা করলাম, প্রায় 1.5 বছর সময় লাগলো, প্রায় 13-14টা সিটিং আছে। দেখা গেল যে আইন ব্যবসায়ীদের পক্ষে, আইনের কোনো ধারায় ভোক্তার পক্ষে নেই। যা কিছুই করা হয়েছে ব্যবসায়ীদের পক্ষে। সেখানে বিভিন্ন ধারা পর্যালোচনা করে দেখা গেল যে একজন ম্যাজিস্ট্রেটকে আমরা ক্ষমতা দিছি যে পয়সা দিয়ে, সেই পয়সা সেখানে বেসিক্যালি অবৈধ ব্যবসার কথা বলা হয়েছে,
ভেজাল মেশানোটাও একটা অবৈধ ব্যবসা। অবৈধ ব্যবসা করে যে পয়সা লাভ করা যায়, ফাইন দিয়ে তার ফাইন দিয়ে ব্যবসা চালিয়ে যে লাভ হয়, অর্থাৎ ফাইনটা ইম্পোজ করা, অর্থাৎ শাস্তিটা ইম্পোজ করা এমন পর্যায়ে আছে যা অপরাধ দমনের জন্য খুব একটা প্রতিকূল নয়। এই গেল একটি কথা। দ্বিতীয়ত কথা, আবারও সেই একই কথা এসে যায় যে অপরাধের উৎস যে জায়গাটা, সেই জায়গাটায় আমরা অস্পষ্ট রেখেছি। অর্থাৎ বড় বড় ব্যবসায়ীরা সেখানে জমবে, খুচরো ব্যবসা, খুচরো পর্যায়ের ব্যবসায়ী যখন আছে তাদেরকে আমি বাটকারা পর্যন্ত মাপতেছি, বাটকারার ওজন কম দিচ্ছে সেটা পর্যন্ত দেখতেছি। কিন্তু যে জায়গা থেকে আমার যে বাটখারাগুলো বানাচ্ছে, যে বানাচ্ছে বা যারা বড় ব্যবসায়ী, ওই যে বললাম আমি ব্যবসায়ী স্বার্থ কোন ভাবে আমি আইনের আওতায় সংরক্ষণ করেছি, এগুলো খুব মানে সূক্ষ্মভাবে করা হয়েছে। সেই সব জায়গাটা মোটামুটি ভাবে হাত দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু ওই একই কথা যে আপনি একবারে কত বদলাবেন, সেখানে আসছে এখন পণ্য কোনগুলো নেওয়া যাবে। ট্রেডিশনালি শিল্পজাত পণ্য ছাড়া কোনো পণ্যর মান নিয়ন্ত্রণ করতে হবে এটা আমাদের ধারণাই ছিল না। এখন আসা যাচ্ছে কৃষি পণ্য, এখন আসা যাচ্ছে পণ্য ভোক্তা অধিদপ্তরের আইনের কথা উনি বলেছেন। সেই আইনে দেখা যাচ্ছে যে ভোক্তা অধিদপ্তরকে বলা হয়েছে পণ্যের মান এবং সেবার মান সংরক্ষণ করে বা নিয়ন্ত্রণ করে বা সুরক্ষা দিয়ে ভোক্তার স্বার্থ সুরক্ষা করতে হবে, এটা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন বিএসটিআই এর মিটিংয়ে উঠলো যে আপনি স্ট্যান্ডার্ডাইজ করেন পণ্য, কৃষিজাত পণ্য কতটুকু করেন অস্পষ্ট, খাদ্যপণ্যের ব্যাপারটা তো আরো অস্পষ্ট, সেবার মানের কোনো বালাই নেই। তাহলে এই জায়গাগুলো কি করা হবে? এখন তো এই জায়গাগুলো আমাদেরকে আমলে নিতে হবে, নিয়ে ইনস্টিটিউশনালাইজ করে টরে যা কিছু করার দরকার করতে হবে। সেই জায়গাটায় কথা উঠলো কি যে আমাদেরকে তো দায়িত্ব দেওয়া হয়নি সেবার মান নির্ণয় করার জন্য। সুতরাং সেবা যদি খারাপভাবেও দেওয়া হয়, আইনের সীমাবদ্ধতা মানে আইনের অস্পষ্টতা বা আইনের অনুপস্থিতির কারণে আমরা কোনো প্রতিকার করতে পারবো না, তাহলে কি হবে? আপনারা ভোক্তা অধিদপ্তরে যান। ভোক্তা অধিদপ্তরে যে এই যে গোলাম রহমান সাহেবের কথা উনি বললেন, গোলাম রহমান সাহেব ওখানকার মেম্বার আর বিএসটিআই এর আমি মেম্বার। তা আমি বিএসটিআই তো এরকম কথা বলে ফিরে আসলাম, বিএসটি এর কাউন্সিল মেম্বারে ভোক্তা অধিদপ্তরের কাউন্সিল মেম্বার আসলেন, গোলাম রহমান সাহেব তুললেন এই সমস্ত উপলব্ধি নিয়ে। তখন বললেন যে মান নিয়ন্ত্রণের আসলেই আমাদের আইন নেই, স্ট্যান্ডার্ডাইজেশনও করা নেই, কৃষি পণ্যের ব্যাপারটা দুরবস্থা আছে, তবে বিএসটিআইকে দিয়ে আমরা কৃষি পণ্য আর করাবো না, খাদ্য পণ্যের কথা ওঠেইনি। তখন কি করা হলো যে আমাদের আরো ইনস্টিটিউশনালাইজ করতে হবে, আরো কিছু করতে হবে। করার কিন্তু জায়গায় যাব এই কথা ভাবা হয়নি, কে করবে সেটাও ভাবা হয়নি। এই যদি অবস্থা হয় তাহলে আমি ওনাকে বলেছি যে উনি তো পোস্টমর্টমের পর্যায়ে আছেন, ওনার কাছে তো আমি কোনো অস্ত্র দেইনি, উনি ব্লেড দিয়ে মরা লাশকে কিভাবে মারা গেছে, এখন কিভাবে মারা গেছে বা কিভাবে মারা যাবে, আমার কাজটা কিন্তু প্রিভেন্টিভ সেকশন। এখন কিভাবে মারা যাবে অথবা মারা যাবেই, উনি বলবেন যে এটা খেলে মারা যাবেই। এইভাবে এমনকি উনি নিজে স্বীকার করেছেন যে বলেছেন যে আমার হাতে এই যে আমরা বলছি বিষ মিশানো হয়েছে, ওই ফলে কতটুকু বিষ মিশানো হয়েছে কি যন্ত্র নেই, সেটাও ওনার মাপার যন্ত্র দেওয়া নেই, অথচ ওনাকে ক্ষমতা, কিন্তু উনি না ক্ষমতা আছে 2 বছর পর্যন্ত একটা মানুষ। তারপরে ওটা তো খুব সীমিত আকারে 2 বছরে, ওয়াইডার স্কেলে যেসব জায়গাতে এই যে বিষ খাওয়ালে মানে বিষ যদি মানুষকে আপনি সরাসরি খাওয়ান তাহলে তাকে হত্যাকারীর অভিযুক্ত হয় প্যানেল কোডে, উনি বলতে পারবেন যে হত্যাকারী হিসেবে অভিযুক্ত হবে এবং তার ফাঁসিও হতে পারে। আর যদি খাদ্যের মধ্যে দিয়ে খাওয়ায় তাহলে 2 বছরের জেল। চমৎকার। একটা ফোন আছে, না এখানে বিষয় ফোন আছে, আমি একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খসরু কাউখালী পিরিজপুর থেকে। জি যে আমার প্রশ্নটা হলো আমরা ভেজাল খাচ্ছি না, আমাদেরকে ভেজাল খাওয়ানো হচ্ছে। সেক্ষেত্রে আমার প্রশ্ন, কুইনাল জজ সার্ভে বটে কিন্তু কুইনাল সার্ভে কি? এই যে বাজার মনিটরিং নাই, দেখার কেউ নাই, স্যানিটারি ইন্সপেক্টর বাজার পরিদর্শন করে না, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? সচেতনতার কথা বলছেন, কিন্তু আমরা সচেতন থাকলে কি হবে? ভেজাল তো মিশালো সবকিছুই পাওয়া যাচ্ছে, কিন্তু মনিটরিং নাই, প্রতিকার নাই, উপায় নাই, কি করণীয়? আপনাকে ধন্যবাদ। আপনার প্রসঙ্গে উনি যেটা বলেছেন যে আমরা নিরুপায়, কার কাছে বলবো, কোন জায়গায় বলবো, বললে কি হবে, আর যে আপনার সর্বোচ্চ ক্ষমতা জি বলেন। মোবাইল কোর্ট আইনের 2 বছর সর্বোচ্চ ক্ষমতা একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আছে, এটা সত্য। যেমন পাশাপাশি আমাদের যে বিচার ব্যবস্থা আছে প্রচলিত,
জুডিশিয়াল সার্ভিস, জি। ওখানে সংশ্লিষ্ট আইনে আরো বেশি বিচার ব্যবস্থার সাজা ব্যবস্থা আছে। আছে। এখন তাৎক্ষণিকভাবে আমরা যে সরেজমিনে যেটা করি সেটা আমরা ব্যবস্থা করি। আর যদি ওই ধরনের বড় ধরনের কোনো অপরাধ করে সেটার জন্য সুযোগ আছে সংশ্লিষ্ট কোর্টে, থানার মাধ্যমে বা পুলিশ অফিসার বা বক্তা সংরক্ষণ আইনে যারা অধিদপ্তর তারা কিন্তু সংশ্লিষ্ট কোর্টে মামলা করতে পারে। না কিন্তু মুশির ভাই, আপনি এক জায়গায় গেছেন, গিয়ে পানির জার উদ্ধার করেছেন যে এখানে হ্যাঁ এই নকল ধরনের- পানি, এই ধরনের- পাইপ দিয়ে পানি হচ্ছে। হ্যাঁ। এখন এটা দেওয়ার পরে আপনি ওইখান থেকে বিচার করে 6 মাসের, হ্যাঁ। হ্যাঁ আপনি 50,000 টাকা জরিমানা করে না। হ্যাঁ 6 মাসের জেল দিয়ে তাকে পাঠিয়ে দিলেন, ওইটা তো ট্রান্সফার হচ্ছে না ওখানে। না কিন্তু না, ওই লোকটা আমি পানি এই করতে ধরনের করতে শেষ। এই ধরনের কিছু প্র্যাকটিস আমার আছে। জি। যেমন আমি গত 2 সপ্তাহ আগে ইসলামপুরে গেলাম, তো ওখানে দেখলাম ভেজাল মেশিন, বাটারফ্লাই মেশিনকে বানানো হচ্ছে বার্ডফ্লাই মেশিন থেকে বাটারফ্লাই, মানে দুইটাই চায়না থেকে আসে, একটা বার্ডফ্লাই একটা বাটারফ্লাই। তো আমরা মেসেজ পেলাম, জয়েন্ট কমিশন অপারেশনের সাথে কথা বললাম, আমরা ডিএমপি হেডকোয়ার্টার ডিএমপি কমিশনার স্যারের সাথে কথা বললাম, বলে তোমরা অভিযান করো। তো আমরা অভিযান করলাম, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিলাম। ওখানে যে দেখলাম যে মেশিন আছে, মেশিনের মধ্যে বাটারফ্লাই মেশিন বসায়া বার্ডফ্লাই মেশিন বসাচ্ছে, বাটারফ্লাই ছাপা লাগতেছে। বাটারফ্লাই মেশিনের দাম হলো 4,500 টাকা আর বার্ডফ্লাই মেশিনের দাম হলো 2,000 টাকা। ওরকম 52টা মেশিন আমি জব্দ করলাম। তো ওইটা দেখলাম যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1972 এই ধারায় পড়ে, মজুদদারি কালোবাজারি। আমি তখন আর ওখানে মোবাইল কোর্ট করলাম না, আমি করলাম কি ওখানে সিজার লিস্ট করলাম সংশ্লিষ্ট থানার দারোগার মাধ্যমে, কোতোয়ালি থানার সিজার লিস্ট করে তাৎক্ষণিকভাবে সিলগালা করলাম। সিলগালা করে অর্ডার প্রসিকিউশন দিল পুলিশ। আমি সেটা নিয়মিত মামলা করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা কোতোয়ালি থানাকে নির্দেশ দিলাম, কারণ আমি যদি ওরা সাজা দিই 2 বছর দিতে পারবো। স্পেশাল পাওয়ার একটা কিন্তু বড় যাবজ্জীবন জেল বা মৃত্যুদণ্ড আছে বিভিন্ন ধারায়। কিন্তু এই কাজটা তো মুশির ভাই করছে না এটা তো সবাই। এটা তো আমি পারি না, হ্যাঁ। কিন্তু সংশ্লিষ্ট কোর্ট পারে। হ্যাঁ। আমি কোর্টের না কিন্তু আপনি তো একটা রেফার্ড করলেন, কিন্তু আমরা যেটা দেখছি, আমরা গণমাধ্যমে যেটা দেখতে আচ্ছা, আমি পাচ্ছি, এই বিষয় বলি যে একজন টেলিফোনে যে বললো এই বিষয়টা আমি বলি যে অ্যাকচুয়ালি আমরা যারা কাজ করি, আমরা প্রশাসনে আছি, ডাক্তার, আমরা এক একটা সেবামূলক সার্ভিসমূলক আমরা কাজ করি। তো এখানে যেমন আমাদের যেমন এই দেশের একজন নাগরিক হিসাবে দায়িত্ব আছে কর্মকর্তার বাইরেও, ঠিক একজন ব্যবসায়ী যে প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি আছে, তাদেরও কিন্তু দায়িত্ব আছে। যেমন কারণ বাজারের একটা মাল ঢুকবে, ওখানকার একটা সমিতি আছে, কারণ বাজার ব্যবসায়ী সমিতি আছে, মালিক সমিতি আছে, বণিক সমিতি আছে। তারা যদি একটা কমন মেসেজ দিয়ে দেয় যে আমাদের বাজারে কোনো ফরমালিন যুক্ত মাছ সবজি ঢুকবে না, কেউ ঢুকালে তাকে আমরা এই বাজারের দোকান ব্যবসা করতে দেব না। কিন্তু উনি তো যেটা বললেন হলো যে ভোক্তা আইনের যা কিছু আছে সবই ওদের পক্ষে, না, না। কাজে ওরা কি করে বলবে? না, ওরা এখন এই খাবারটা তো ওদের সন্তানরাও খাচ্ছে। কিন্তু এটা একটা উনি এটা মূল্যবোধ ভাবেন থেকে না, ওনার সন্তানরা খাচ্ছে, ওনার 2টা এটা সন্তান খাচ্ছে, মানবিক মূল্যবোধ ওনার থেকে 50,000 সন্তান খাচ্ছে। মানবিক মূল্যবোধ থেকে এই দেশের নাগরিক হিসাবে তারও তো দায়িত্ববোধ আছে। না কিন্তু তারা তো টাকা না, বানানোর এখন দায়িত্বে আছেন। ওই টাকা তো পরে ডাক্তারের পেছনে যাচ্ছে, ওই টাকা তো না, 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 উনি ভাবছেন না, ওনার না, না, ওনার 2টা সে বাচ্চা সারা জীবন কষ্ট করে টাকা ইনকাম করলো। আমার কথা আমি একটু শেষ করি, জি, শেষ করি। বলেন। সারা জীবন সে টাকা ইনকাম করলো, জি। টাকা ইনকাম করে তার 3টা সন্তানের বেশি ডাক্তারের বেশি সব টাকা চলে যাচ্ছে, কারণ ওই ভেজাল তো তার সন্তান দেখে সে যাচ্ছে না। সন্তান, সে বিদেশে যাচ্ছে, জি। মাউন্ট এলিজাবেথে যাচ্ছে, সে অনেক টাকা, সে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছে, কিন্তু টাকা কিন্তু যাচ্ছে। তো এত ভেজাল দিয়ে যে সে টাকা ইনকাম করছে, টাকা কিন্তু চিকিৎসা চলে যাচ্ছে, পাশাপাশি কিছু টাকা চলে যাচ্ছে আবার কোর্টের মনে করেন আইনজীবীদের পেছনে। সে যে মামলা খাচ্ছে, ওই মামলা বিভিন্ন বড় বড় আইনজীবী ধরতে হয়, সেই আইনজীবীদের পেছনে কিছু টাকা আছে, টাকা কিন্তু তো থাকতেছে না আলটিমেটলি। তাহলে সেই ক্ষেত্রে না, টাকা না থাকলে এত অবশ্যই হচ্ছে কি ব্যবসা হচ্ছে। ভেজাল তো ধরেন, ভেজালের বিষয়টা হলো যে আমি ওনার সাথে একটা বিষয় একমত যে ভেজাল পরে বড়রা ভিক্টিমাইজ হচ্ছে জি, ছোটরা। জি। যেন আপনারা যাদেরকে আমি পাচ্ছেন, যখন দেখলাম যে আপনারা কিন্তু ছোট মানুষগুলোকে 2 মণ পাচ্ছেন। ফল পাইছি, আমি জি, ধ্বংস করে দিলাম, ধ্বংস করে দিচ্ছেন। তার চালানি 2 মণ ফল। হ্যাঁ। কিন্তু যে 2,000 মণ ফল ফরমালিন দিয়ে আনলো, জি। তাকে কিন্তু আমি আনে আপনি ধরতে পারছেন পারতেছি না। ধরতে আপনি পারছেন। স্পর্শ করতে পারবেন, স্পর্শ করতে দেখতেও পাবেন না। এখন যেটা বললো যে পোস্টমর্টমের বিষয়টা উনি বললেন, আমাদের আইনটা হলো কি প্রিভেন্টিভ সেকশন, মানে আমাদের একটা মেসেজ, সেটা হলো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, প্রতিরোধই প্রতিকারের চেয়ে শ্রেয়। তা আমরা কিন্তু কাজটাই করতেছি প্রতিরোধমূলক, আমরা কিন্তু পোস্টমর্টমের কাজ করতেছি না, প্রতিরোধ করতেছি। একটা জিনিস ঘটে যাওয়ার পর বিচার করবে কোথায়, সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে বিচার হবে। জিনিসটা যাতে ঘটতে না পারে এই জন্য কিন্তু প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ভ্রাম্যমাণ অবস্থায় কাজ করতেছে, ঘটতে দেওয়া যাবে না। এখন যেটা বললো যে ঘটে না, গেছে, কিন্তু আসছে, এখন- এসে তো সবাই যাচ্ছে। এখন আপনি যখন ভাবমনে যাচ্ছেন, একটা এখন যে particular আসছে জায়গায়। বাজারে যে ফলটা আসছে, জি। সেই ফলটা বেনাপোলে মেলানো হয়েছে নাকি ভুটানে মেলানো হয়েছে, জি। এইটা ফরমালিনটা, নাকি
ইন্ডিয়া মিলান হয়েছে নাকি কারণ বাজারে গোডাউনে মিলান হয়েছে, এটা তো আপনি জানেন। এটা তো আমি জানি না। অতএব আমি কিভাবে ভাববো যে সে মৃত? না, এই জন্যই বলছি যে আপনি আমার যখন কাছে যাচ্ছেন মিলান- আপনি কারণ বাজারে যাচ্ছেন, কিন্তু কারণ বাজারে যে পরিমাণ আসছে, মনে করেন কারণ বাজার পরিশুদ্ধ জায়গা, হ্যাঁ, এখন গুলিস্তান কিন্তু ওই জায়গায় আপনি নাই, তো ওইখানে পরিশুদ্ধ কে করবে? এখন এইটা ঠিক আছে, আমরা আপনি বলছেন যে কারণ জি। বাজার আমরা হয়তো বড় বড় যে বা ইয়েগুলো হয়। বাদামতলি বাজার, জি। আমি কিন্তু এখানে আসার আগে কিন্তু 2 জনকে ফোন করেছি, যেমন বাংলাদেশ ফল আমদানিকারক সমিতির সভাপতি, জি। উনি চিকিৎসার কাজে বিদেশে আছেন, এবং সেক্রেটারি যিনি উনিও বিদেশে আছেন। 2 জনের মোবাইল বন্ধ পেয়েছে, তাদের লোকজন বললো যে ওনার বাইরে আছেন। তাদের কাছ থেকে আমরা একটু জানতাম যে আসলে তারা কোন প্রক্রিয়ায় এই বিষয়গুলা মানে খালাস করে মালগুলা। আচ্ছা, আমি বলি, মানে আমাকে যা বলা হচ্ছে, আমি এই বেনাপোল বন্দর দিয়ে ফ্রুটস আসে না, জি। আসলে ভোমরা, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এবং হিলি বন্দর থেকে ফ্রুটস আসে, পাশাপাশি চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশ থেকে অস্ট্রেলিয়া, চীন, সাউথ আফ্রিকা, এটা আসে। ওদের প্রত্যেকটা জায়গায় ওই যে আপনি বললেন না যে আধুনিক নাই, ফরমালিনের একটা টেস্ট তাদেরকে করতে হয়। কিন্তু এটা এখন বিষয়টা হচ্ছে যেটা যে একটা কমিটি গঠন করা হয়েছে ফরমালিন যন্ত্রটাকে আধুনিক মানসম্মত ফরমালিন, মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আধুনিক মানসম্মত ফরমালিন পরীক্ষা যন্ত্রটাকে নির্ধারণ করার জন্য সরকার একটা কমিটি গঠন করে দিয়েছে। অচিরে আমরা সেটা পেয়ে যাব। আচ্ছা, এই যে আচ্ছা, ফরমালিন, আমি স্যার আপনি বলেন, এই যে ফরমালিনের মেশিন দিয়ে বলছে যে এই জিনিসটাকে আমরা কি আসলে ডিটেক্ট করতে পারি? আসলে শুনেন, ফরমালিনের বিষয়টা আমি তার আগে একটু অন্য বিষয়টা সেরে আসি। জি যে উনি যেটা বললেন যে প্রিভেন্টিভ জি যে কাজটা, ওইটাই আমরা প্রিভেন্টিভ করি। কাজটা আরেকটু পিছনে যেতে হবে। ওই যে প্রিভেন্টিভ মানে যেটা বলেছেন, যেটা উনি কিছুটা আমি আপনাদের সাথে একমত। সেটা কিরকম আমি বলি, যে আমরা ধরেন কোন একটা মাছে ফরমালিন আমরা মুক্ত রাখতে চাই, তাহলে আমাদের দেখতে হবে মাছের উৎস কোথায়। মাছের উৎস হতে পারে সমুদ্র থেকে, নদী থেকে, ওই যে মৎস্য ক্যাডার চলে আসবে জলাশয় এখানে। থেকে। তাহলে আমি কি করব, এমন একটা কর্ম পরিকল্পনা করব যে ওখান থেকে শুরু করে সেই মাছগুলো পরিবহন, এখানে এসে সংরক্ষণ এবং বাজারজাত, এই যতগুলো তিনটা প্রক্রিয়ার পর্যায়ে মধ্যেই আছে থাকতে হবে। কোনো পর্যায়ে যেন ফরমালিন লিক না থাকে। না হয়, এটার নাম হলো প্রিভেনশন। হ্যাঁ, যেটা ওনারা আমের ক্ষেত্রে করার চেষ্টা করেছে। হ্যাঁ, কিউরেটিভ মানে কি, যে আমার মাথা ব্যথা হয়েছে, না, আমি এখন আমি কিন্তু চিকিৎসা নিতে বলেছি আসছি। যে 29টা ক্যাডার এই বাংলাদেশ না, সার্ভিসে আমি আছে। বলছি একটু এটা ওখানে 29টা ক্যাডারের বিষয় না। মৎস্য ক্যাডার আছে, লাইভস্টক ক্যাডার আছে। আমরা কিন্তু বলিনি এটা হলো যে কেউ জাতীয় করছে না। পরিষেবা। না, সবার কাজ কিন্তু আমি সবার বলছি এটা কাজ। জাতীয় শুধু আপনি পরিষেবা। আমাকে বলবেন না, না, আপনাকে না, বলছি না। সবার দায়িত্ব সবারই। না, 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 এটা আপনার কোনো শুধু দোষ না, সবার আপনি দায়িত্ব যেটা আছে। করছেন না, একটু এটাই করছেন বলছি। করছেন, কিন্তু আসলে এটাকে সফল হতে হলে জি। আমাদের একটা জাতীয় পরিকল্পনা, ঐক্যমত লাগবে। জাতীয় পরিকল্পনাটা কি, যে আমি ধরেন খাবার, যে আমি যদি ধান বলেন, যে ধানে আমি পরিমিত মাত্রায় কীটনাশক ব্যবহার করাবো এবং সার যদি চাল ব্যবহার হওয়ার করা সময় কোনো ইউরিয়া দিতে পারবেন না। দিতে দেব না। তাহলে আমাকে কিন্তু ঠিক ওই জায়গাগুলো যেতে হবে। তাহলে আপনি যেটা বলছেন এখানে ওটা আসতেছে, কৃষি বিভাগ তাহলে যুক্ত হইতে হবে। কারেক্ট। কৃষি বিভাগ এতদিন জোর দিয়েছে যে যেভাবেই হোক ফসল বেশি ফলাতে হবে। এখন আমাদের জোর দিতে হবে যে পরিমিত মাত্রায় বিষ ক্রিয়া বন্ধ করতে হবে। কীটনাশক এগুলো এমন ভাবে দিতে স্যার, হবে। আমরা শেষ পর্যায়ে আছি। ও আচ্ছা, ঠিক আছে। জি। তাহলে আমার কথা হলো যে একটা সামগ্রিক পরিকল্পনা না করলে আমরা এই ভেজাল থেকে উদ্ধার পেতে পারবো না। আরেকটা বিষয় হলো নৈতিকতা। আমাদের নৈতিকতার বিষয়টা যদি একটু আমরা দেখি, আগে এমন ছিল অনেকেই গ্রামে কিছুতেই ভেজাল কিছু মিশাবে না, ওই নৈতিকতাটা এখন আমাদের একটু দুর্বল হয়েছে সবখানে, সেটা বড় পর্যায়ে ছোট পর্যায়ে, ওই জায়গাটা দিতে হবে। আরেকটা যেটা আইন প্রয়োগ করেও যে কাজ হবে না তা কিন্তু না। ওনারা যেটা বলেছেন আমের ব্যাপারে সত্যি, আমি চাঁপাইনবাবগঞ্জে গেছিলাম, আমার শ্বশুর বাড়ি ওখানে, কত বছর ইয়ে হয়েছে। এবারে যে দেখলাম হ্যাঁ আসলে ওরা একটা ইম্প্যাক্ট হ্যাঁ, করছে। ইম্প্যাক্ট করেছে। এখন তার মানে এই রাজশাহীতেও জায়গাটা আমি করেছে। বলতে চাচ্ছি যেটা, যে আইনের প্রয়োগটা আরো ব্যাপক হইতে হবে। মানে কঠোর ভাবে যদি না, হয় না, এবং না, কঠোর শুধু না, ইয়া শোনেন, থেকে বেসিক জায়গা 2 থেকে। বছর জেলও কিন্তু কম না। হ্যাঁ। একটা ব্যবসায়ী 2 বছর যদি জেলে থাকে তাহলে কিন্তু এর ইম্প্যাক্ট পড়বে। কিন্তু কথা হলো কতজন যাচ্ছে এই জেলে। আর ঢাকা জেলে শহরে কতদিন, আমার যদি কতক্ষণ 2 থাকে? লক্ষ ব্যবসায়ী থাকে, সেখানে তার কতজন যাচ্ছে। তার মানে কি, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই আইন যে প্রয়োগটা, আমাদের ম্যাজিস্ট্রেট ঢাকা শহরে দরকার 400-500। তাহলে এমন হবে প্রত্যেকটা বাজারে বা প্রত্যেকটা এলাকায়, মনিটরিং ডেইলি হয়। যে যাতে করে মনিটরিংটা হয়, যাতে করে সবাই বোঝে যে আমরা আইনের একটা মানে সঠিক। প্রয়োগের মধ্যে আছি। আর ধরেন যদি সারা ঢাকা শহরে 2-4 জন ম্যাজিস্ট্রেট মহোদয় ওনারা যদি দেন, এটা আসলে কোনো ইম্প্যাক্ট পড়বে না। আমরা শেষ পর্যায়ে আছি। ভোক্তার আপনি তো কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের উপদেষ্টা, আপনি আমাকে বলেন আমাদের তাইলে কি করতে হবে?
প্রথম এর আগের দিন খুব ছোট করে একদম, আপনি জি। এর আগের দিনে যে অনুষ্ঠানে আমাকে ডেকেছিলেন জি। সেখানে দুইজন বিশেষজ্ঞ পরিবেশের উপরে, জলবায়ুর জি। উপরে অনেক কথা বলেছেন এবং সেখানে একটা কথাই আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি বলেছিলাম যে এগুলো কোনো কিছুরই দরকার ছিল না, আপনার আলোচনা করারও দরকার ছিল না, যদি মানুষগুলো ঠিক হয়ে যায়। এখন আগে সবকিছু পচতো, মানুষ পচতো না, এখন মানুষ পচে যাচ্ছে, সবকিছু পচতেছে না। তা এখন মানুষের পচা ঠেকানোর জন্য যেটা বড় দরকার, চমৎকার বলেছেন। যেটা বড় মানুষ দরকার, পচে যাচ্ছে, ওগুলো পচছে না। বড় দরকার না স্যার ঠিক বলছেন। যে আমাদের রাজনীতিবিদদের পচা ঠেকাইতে হবে, এসব থাক। আমি আর খাদ্য টাদ্য পচানোর জন্য, যেমন জলবায়ুর সঙ্গে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে, সহনীয় পর্যায়ে মানায় নিতে হবে, টেকসই হতে হবে। ও পচবে, এটা ধরে নিতে হবে, জলবায়ু পচে যাবে, কিন্তু আমরা ওখান থেকে টিকে থাকবো, তার সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকবো। তো এই পচাপচির যেসব আলোচনা হলো, এটা পচতে থাকুক, আমরাও খেতে থাকি, আমাদের আয়ুষ্কাল বেড়ে যাচ্ছে, আমাদের লংজিভিটি বাড়তেছে, আগে ছিল 62 বছর, এখন 65 বছর হয়েছে। আল্লাহ আমাদেরকে দীর্ঘায়ু দিবে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। ডাক্তার সাহেব বলেছেন যে রোগ শোক হবে। আমার এক কলিগ ফিরে আসছেন, এসে ডাক্তার বলেছে যে বাংলাদেশের চালে ক্যাডমিয়াম বেশি পাওয়া যায়, সেগুলো কিডনি এফেক্ট করে টরে, এইসব ব্যাপার স্যাপার হতে থাকবে। এতে কিছু লোক শহীদ হোক, কোনো আপত্তি নেই। আমি শুধু চাই যে রাজনীতিবিদদের পচা ঠেকান আর সরকারি আমলাদের পচা ঠেকান। এই দুটো পচা ঠেকালে আর কোনো কিছু পচা ঠেকানো যায় না। জনগণের জনপ্রতিনিধি আর কিছু লাগবে না, না। কিন্তু জনগণ তো এখানে এখন এটা ওই যে বলবো, বললাম যে- কৃষক যাকে বলছেন এখন- সে নিজে স্প্রে করে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কি যে এই জায়গাগুলো তো একটা ব্যবসা বানিয়ে দিছি আমরা। জি। কিন্তু না, ওই লোকটাকে তো চেঞ্জ হতে হবে। না, এখন আপনি যেখানে যেটা আমলার বলছেন, না, 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 রাজনীতিবিদরা, আমলারা এরা যদি সঠিক অবস্থানে আসে, তার মানে তাহলে ওনারা ঠিক হয়ে যাবে। তখন আইন প্রয়োগ হবে, আপনারা তখন এ বিষয়ে ওই যে বিচারও ঠিক হবে, সবকিছু ঠিক হয়ে যাবে। একদম শেষ, আপনি শেষ কথা বলবেন খালি। শেষ কথা। এক মিনিটের মধ্যে। আচ্ছা, এই যে আমলা যে শব্দটা, এইটার বিশেষণটা কি? মানে এটা কি ভালো অর্থে না খারাপ অর্থে? এটা- এই জিনিসটা একটা আমলা শব্দটা, মানে আমলা বলতে কি ব্যুরোক্রেট বোঝায় না কি? ব্যুরোক্রেট, তাই সুন্দর শব্দ ব্যুরোক্রেট, কিন্তু আমলা শব্দটা আমি আসলে মনে হয় যে আমার কাছে মনে হয় আমলা শব্দটা কি আসলে কি ভালো না খারাপ আমি বুঝে আমি বলি না, এটা বাংলা, এটা বাংলা। ব্যুরোক্রেটের বাংলা শব্দ হলো আমলা। ব্যুরোক্রেট কারা? ব্যুরোক্রেট হলো কি যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে, যারা তাহলে এক্সিকিউটিভ, সেটা জি। সচিবালয় হতে যে পারে, কোনো জায়গায় হতে পারে। মন্ত্রণালয় হতে পারে, ডিস্ট্রিক্ট Corporate house অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, কর্পোরেট সব জায়গায় আছে। সব জায়গায়, সব জায়গায়। সরকারি হতে পারে, হ্যাঁ, বেসরকারি, সব জায়গায় আমরা বেসরকারিও আছে, হ্যাঁ, হ্যাঁ। আমরা কিন্তু বেসরকারিও আছে। জি। তাহলে ব্যবসায়ীর মধ্যে কিছু ব্যবসায়িক আমলাও কিন্তু আছে। না না, অবশ্যই হ্যাঁ, ব্যবসায়ী আপনার যারা আছে, এক্সিকিউটিভ যে সব জায়গাতে, সব জায়গায় হ্যাঁ, আছে। তো এখন বিষয় হলো যে জি। সবচেয়ে বড় বিষয় যেটা আমি সবার সাথে একমত, শুধু আইন প্রয়োগ করে, প্রশাসনিক ক্ষমতা বা দায়িত্ব পালন করে, আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ করে না, সবকিছু সম্ভব না। সবাইকে ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন সৃষ্টি করতে হবে। যে এই আন্দোলন কি? যে বাংলাদেশ ভেজাল মুক্ত আন্দোলন। যেমন আমরা একটা আন্দোলন করেছি, আমাদের সমস্ত জেলা প্রশাসক মহোদয়রা কিন্তু এই আন্দোলনে সক্ষম হয়েছেন। যেমন নিরক্ষর মুক্ত জেলা, কি সাক্ষরতা, সবাই কিন্তু যেমন শেষ শব্দটা, শেষ বাক্যটা বলেন আপনি। শেষ বাক্যটা হলো গিয়ে যে সবাই যদি একসাথে, প্রশাসন, সুশীল সমাজ, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যারা বিভিন্ন সংবাদ মাধ্যম আছে, তারা, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ, ভোক্তা, ক্রেতা, বিক্রেতা, সবাই যদি মনে করে যে দেশটাকে ভালোবাসি, দেশটাকে ভালোবেসে যাব, দেশের জন্য যুদ্ধ করেছি, দেশের জন্য অন্তত স্বার্থটা একটু ত্যাগ করি, তাহলে দেশটা ভালো হয়ে যাবে। আমরা আশা করি যে এটা ভালো হতে থাকবে। আমরা আশা করি। আপনাদেরকে ধন্যবাদ, সময় শেষ হয়ে গেছে স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।